আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আমি আজকে আলোচনা করব আমাদের ফসল নিয়ে। যে সকল ফসল আমরা চাষাবাদ করে থাকি, অর্থাৎ কৃষিতে আমরা জড়িত যারা আছি, এই কৃষির মধ্যে যারা আমরা ফসল চাষাবাদের সাথে জড়িত তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো দর্শক, আমরা যারা ফসল চাষাবাদ করি, তো এই ফসল আসলে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মাঠ ফসল, আর একটা হচ্ছে উদ্যান ফসল। তো মাঠ ফসল যেগুলো আমরা মাঠে ব্যাপক আকারে চাষ করে থাকি, সাধারণত বেড়া বা ঘেরা ছাড়া, সেগুলো মাঠ ফসল বলা হয়। যেমন ধান, গম, ভুট্টা, আলু, সরিষা, মসুর, কালাই ইত্যাদি। আর উদ্যান ফসল যেগুলো আসলে বাগান আকারে উঁচা জায়গায় চারিদিকে বেড়া দিয়ে ঘেরা দিয়ে করা হয়, এগুলোকে উদ্যান ফসল বলা হয়। উদ্যান ফসলের চারটা অংশ আছে। সেটা একটা হচ্ছে আপনার ফল, আরেকটা হচ্ছে শাকসবজি, আরেকটা হচ্ছে মশলা, আরেকটা হচ্ছে আপনার বনান, বনান জি। তো এই যে চারটা অংশ, তো এখন আমরা যারা ফসল চাষ করি কৃষি সেক্টরে, এই কৃষি সেক্টরে যারা ফসল চাষ করি তাদের কিন্তু অবশ্যই আমাদের এই যে ফসলের অর্থাৎ উদ্ভিদের যে পুষ্টি উপাদান সেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা আসলে চাষবাসে আমরা কিন্তু সুবিধা করতে পারবো না, কারণ কৃষি দিনকে দিন আধুনিকতা দিকে চলে যাচ্ছে। এই জন্য আমাদের এগুলো অবশ্যই ভালোভাবে জানা দরকার। তো আসুন আমরা ফসলের পুষ্টি উপাদানগুলো নিয়ে একটু আলোচনা করি। ফসলের যে সকল পুষ্টি উপাদান রয়েছে সেগুলোকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান, আর একটা হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। তো এই মুখ্য এবং গৌণ মিলে 16 থেকে 17টি পুষ্টি উপাদান উদ্ভিদ তার জীবন ধারণের এবং বেঁচে থাকার জন্য অপরিহার্য হিসাবে বিবেচিত হয়। সেই 16 থেকে 17টি পুষ্টি উপাদানের মধ্যে যেগুলো বেশি পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে বলা হয় মুখ্য পুষ্টি উপাদান। এই মুখ্য পুষ্টি উপাদান আছে আপনার 9টি, আর বাদ বাকিগুলো আছে গৌণ পুষ্টি উপাদান। তো এখন মুখ্য পুষ্টি উপাদান কোনগুলো? মুখ্য পুষ্টি উপাদানগুলোর মধ্যে আছে CHO অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তারপরে আছে NPKS অর্থাৎ নাইট্রোজেন, তারপরে ফসফরাস, পটাশিয়াম, সালফার। তাহলে গেল দর্শক 7টা চলে গেল। এরপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এই 9টিকে মূলত হচ্ছে উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান বলা হয়। এইগুলো উদ্ভিদের প্রয়োজনে উদ্ভিদের জন্য তার বেশি পরিমাণে প্রয়োজন হয়ে থাকে। আর গৌণ পুষ্টি উপাদান যেগুলো তুলনামূলক খুবই কম লাগে, তো সেইগুলোর মধ্যে আপনার রয়েছে জিঙ্ক অর্থাৎ দস্তা, বোরন, মলিবডেনাম, তারপরে কপার, ম্যাঙ্গানিজ, লৌহ ইত্যাদি। এই যে এরকম, আর বাদ বাকি আপনার 7 থেকে 8টি। তো এই সবগুলো 16 থেকে 17টি আপনার উদ্ভিদের পুষ্টি উপাদান, যেগুলোর সবটাই উদ্ভিদের অবশ্যই প্রয়োজন। এখন আমরা কি জানি আসলে এই পুষ্টি উপাদানগুলো আমরা গাছকে যে দিয়ে সরবরাহ করে থাকি বা গাছ কীভাবে পেয়ে থাকে, আমরা কিন্তু অনেক কৃষকই আমরা এগুলো আসলে জানি না। কিন্তু তো যদি আমরা এই সম্পর্কে জানি, ভালো মতো বুঝি, তাহলে উদ্ভিদের পুষ্টি কিন্তু ঠিকমতো আমরা সরবরাহ করতে পারবো এবং উদ্ভিদ হেলদি হবে, স্বাস্থ্যসম্মত হবে, পরিপুষ্ট হবে, রোগবালাই কম হবে এবং গাছ আমাদের কাঙ্ক্ষিত যে ফুল ফল বা আমাদের কাঙ্ক্ষিত যে চাহিদা অনুযায়ী আমরা কিন্তু সেখান থেকে ফলন পাবো। তো আসুন, আমাদের দেশের মাটিতে আসলে ওইভাবে সব মাটি পরীক্ষা করা নাই। আপনারা জানেন মাটি এবং পানি পরীক্ষা করার জন্য কিন্তু আছে কিটস বক্স আছে। মাটি যেটা পরীক্ষা করা হয় সেটাকে বলে সয়েল কিটস বক্স। এটার মাধ্যমে কিন্তু মাটির জানা যায় যে মাটিতে কোন কোন পুষ্টি উপাদানের কী পরিমাণে ঘাটতি রয়েছে এবং কোন কোন পুষ্টি উপাদান মোটামুটি আছে বা ভালো পরিমাণে আছে। তা আমরা আসলে পরীক্ষা করি নাই, করা হয় না। এটা একটা আমরা সহজলভ্য না আমাদের কাছে বা কৃষকদের কাছে, যার কারণে এটা আমরা ওইভাবে পরীক্ষা করা আসলে কিন্তু অধিকাংশ কৃষকই করে না। তবে উপজেলা কৃষি অফিস থেকে মাঝে মধ্যে কিছু কিছু অঞ্চলের কৃষকের জমি থেকে স্যাম্পল নিয়ে তারা পরীক্ষা করে। তাতে আমাদের গোটা বাংলাদেশে অঞ্চলভেদে কিছুটা ভিন্নতা আছে, যেটা দেখা যায় আমাদের দেশের মাটিগুলোতে, বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি পরিমাণে যে পুষ্টি উপাদানের ঘাটতি সেটা হচ্ছে নাইট্রোজেন, এরপরে ফসফরাস, এরপরে পটাশিয়াম।
এরপরে এসে আপনার সালফার এবং অন্যান্য পুষ্টি উপাদান ঘাটতি রয়েছে। সবচেয়ে বেশি নাইট্রোজেন এবং ফসফরাস এবং পটাশিয়াম হওয়ার কারণে দেখবেন আমরা এই সমৃদ্ধ সারগুলোই কিন্তু বেশি বাজারে আছে বা কৃষি বিভাগ থেকে সরবরাহ করে থাকে। যেমন সবচেয়ে বহুল প্রচলিত সার হচ্ছে ইউরিয়া সার। এর মধ্যে কী আছে? এর মধ্যে আপনার নাইট্রোজেন রয়েছে, 46% নাইট্রোজেন থাকে ইউরিয়া সারে। এরপরে টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, এইটার মধ্যে থাকে হচ্ছে ফসফরাস। তো এটার মধ্যে 50% ফসফরাস থাকে। এরপরে আমরা এমওপি, মিউরেট অফ পটাশ, অনেকে আমরা লাল সার বলে থাকি বা অনেকে পটাশ সার বলে থাকি। এই এমওপি সারটা মধ্যে থাকে হচ্ছে পটাশিয়াম 50 থেকে 60%। তো এই তিনটা সার আসলে আমরা বেশি ব্যবহার করি, কারণ এই তিনটা সারের মধ্যে যে উপাদানগুলো রয়েছে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এইগুলো আমাদের দেশের মাটিতে বেশি পরিমাণে ঘাটতি রয়েছে। এই জন্য এইগুলো আমরা কিন্তু বেশি ব্যবহার করে থাকি। এরপরেই আমরা বেশি ব্যবহার করে থাকি সালফার। এই সালফারটা যেমন বহুল পরিচিত একটি সিনজেন্টা থিওভিট, এই থিওভিটটা কিন্তু সালফার সার এবং এটা পাশাপাশি আপনার মাকড়নাশক, ছত্রাকনাশক হিসাবেও কাজ করে স্প্রে করলে, আর মাটিতে গোড়ায় দিলে সেটা সালফার হিসাবে এই উপাদানটা উদ্ভিদ গ্রহণ করে থাকে। তো এরপরে কিন্তু আসে আপনার বোরন, দস্তা, তারপরে আপনার কপার, ম্যাঙ্গানিজ, লৌহ, মলিবডিনাম, এগুলোও কিন্তু উদ্ভিদের প্রয়োজন হয়। যার কারণে আমরা কিন্তু ইদানিং দেখবেন যে ম্যাগনেসিয়াম সারটা আমরা দিয়ে থাকি। ক্যালসিয়াম সারটা আমরা দেই কিসের মাধ্যমে? আমরা যে জিপসাম দেই, জিপসামের মধ্যে কিন্তু আছে ক্যালসিয়াম এবং সালফার। এই জন্য আমরা জিপসাম সারটা কিন্তু বেশি ব্যবহার করি বা করা উচিত যারা করেন না তাদের। আর সালফার তো বললামই। আর আমরা বোরন সারটা আপনারা জানেন, এবং এটা দুইটা ফর্মেটে আছে, বোরন এবং জিঙ্ক। একটা হচ্ছে শুধু গাছে দেওয়ার জন্য অর্থাৎ গোড়ায়, আর একটা আছে আপনার স্প্রে করার জন্য। স্প্রের ফর্মেটটা হচ্ছে জিঙ্কেরটা হচ্ছে চিলেটেড জিঙ্ক এবং বোরনেরটা হচ্ছে সোলোবার বোরন। এগুলো আপনি শুধু গাছে স্প্রে করার জন্য, তবে এগুলো গোড়াতেও দেওয়া যায়। কিন্তু যেগুলো মাটিতে দেওয়ার জিঙ্ক এবং বোরন, সেগুলো কিন্তু গাছে স্প্রে করতে যাবেন না, সেটা দেওয়া যাবে না, সেই অণুগুলো সেভাবে তৈরি নয়। তো এইভাবে ম্যাগনেসিয়াম সারটা কিন্তু ম্যাগনেসিয়াম অভাব পূরণ করে থাকে। ক্যালসিয়াম যেমন ক্যালজিলাইট, এটা ক্যালসিয়াম পূরণ করে থাকে। এবং টিএসপি মধ্যেও কিন্তু আপনার ক্যালসিয়াম আছে, ফসফরাস পাশাপাশি ক্যালসিয়ামও কিন্তু সরবরাহ করে থাকে। এবং ড্যাপ, বাংলাদেশে বহুল প্রচলিত একটি সার হচ্ছে ড্যাপ, ডিএপি, ডাই অ্যানোমোনিয়াম ফসফেট। এইটার মধ্যে কিন্তু আমাদের দুইটা পুষ্টি উপাদান মূলত থাকে। একটা হচ্ছে সেই ইউরিয়ার সেই নাইট্রোজেন এবং টিএসপির হচ্ছে সেই ফসফরাস। এই দুইটাই যেহেতু পাওয়া যায় ডিএপির মধ্যে, এই জন্য অনেকে ইউরিয়া সার বা টিএসপির পরিবর্তে শুধু ড্যাপ ব্যবহার করে থাকে। তো দর্শক, এই তো মোটামুটি আমাদের সার এবং উদ্ভিদের পুষ্টি উপাদান পরিচিতি বললাম। ভিডিওটি বড় হয়ে গেল। তো কোন সারের মধ্যে কোন পুষ্টি উপাদান রয়েছে এবং কোনগুলো আমাদের দেশে পুষ্টি উপাদানের ঘাটতি রয়েছে, সেগুলো আমরা জেনে যদি আমরা চাষ করি, ফসল চাষ করি, সেটা ড্রাগন হোক আর মাঠ ফসলের হোক, ধান, গম, ভুট্টা হোক, আর অন্য আরেকটা ফসল হোক, আম, জাম, লিচু, বহুবর্ষজীবী যে ফলাদি আছে, সেগুলোই চাষ করি না কেন, যদি এগুলো সম্পর্কে ধারণা থাকে এবং কখন সারগুলো দিতে হয় এই সম্পর্কে আবার যদি ভালো ধারণা থাকে, তাহলে অবশ্যই আপনি ফসলের চাষাবাদের ক্ষেত্রে আপনি অবশ্যই ভালো ফলন পাবেন। এটা কিন্তু প্রাথমিকভাবেই আশা করা যায়। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।